উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা আজ ঘুরব শ্রীপুর উপজেলার অন্যতম আকর্ষণীয় টুরিস্ট স্পট গাজীপুর সাফারি পার্ক। ঘুরব এবং জানব বিভিন্ন পশু পাখি সম্পর্কে। সঙ্গেই থাকুন। ঢাকা থেকে আসলে ময়মনসিংহ বা শেরপুরের বাসে করে আপনাকে আসতে হবে বাগের বাজার। ভাড়া পড়বে 70 টাকা। পশ্চিম দিকে রাস্তা গিয়েছে, এখান থেকে অটো নিয়ে যাবেন সাফারি পার্ক। ভাড়া জনপ্রতি 20 টাকা। সাফারি পার্কে এসে আপনাকে টিকিট কিনতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। ভেতরে কিছু কিছু জায়গায় আপনাকে এক্সট্রা পে করতে হবে। চলুন ভেতরে যাওয়া যাক। গেটটি বিশাল। ঢুকতেই 3টি রাস্তা, ডান দিক বাম দিকে কিছু নেই। আমরা ডান দিক দিয়ে ব্যাক করব, তাই এখন সোজা যাব। পার্কটি স্থাপিত হয় 2013 সালে। শুরুতে ডানে বামে হলো পার্ক। সাফারি পার্ক ঘুরে সময় পেলে এখানে হাঁটাহাঁটি করতে পারবেন। সাফারি পার্ক অনেক বড়, প্রায় 3690 একর জায়গা জুড়ে। এখানে পুরো ঘুরতে আপনার সারাদিন লেগে যাবে, তাই সকাল সকাল আসবেন। পার্কের টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মঙ্গলবার বন্ধ থাকে। প্রথমেই আমরা এসে পড়েছি কোর সাফারি পার্ক। কোর সাফারি পার্কে সকাল সকাল মানুষ কম হলে গাড়ি ছাড়বে না, তাই আমরা এখানে পরে ঘুরবো, তখন বিস্তারিত বলবো। এখন চলুন নেক্সটে যাই। এটা হলো সাফারি কিংডম। সাফারি কিংডম 575 একর এলাকা নিয়ে তৈরি। ঢুকতেই প্রথমে আছে ম্যাকাও ও প্যারট অ্যাভিয়ারি। টিকিট হলো 60 টাকা। এর মধ্যে ম্যাকাও, প্যারট এবং ফিশ গ্যালারি 3টি দেখা যাবে। একটি দেখলে 20 টাকা। এখানে আমরা ম্যাকাওয়ের খাঁচায় ঢুকে গেলাম, কিন্তু ম্যাকাওরা সব ভেতরে, তাই আগে প্যারটের খাঁচায় যাব, পরে আবার এখানে আসবো। এই যে একটা আমার অনেক কাছে এসে আমার ক্যামেরা দেখছে, এর নাম আফ্রিকান গ্রে প্যারট। টিয়া পাখি কিন্তু মানুষের কণ্ঠ নকল করতে পারে। শুধু তাই নয়, ফোনের রিংটোন, কুকুরের ডাক সবই হুবহু বলে দিতে পারে। টিয়া হলো লং লাইফ বার্ড। সাধারণ টিয়ারা 50 থেকে 80 বছর বেঁচে থাকতে পারে। আবার কিছু ম্যাকাও টিয়া তো 100 বছর বেঁচে থাকতে পারে। মানে একবার টিয়া কিনলে প্রায় সারা জীবনের বন্ধু পেয়ে গেলেন। গবেষণা বলছে কিছু টিয়ার বুদ্ধিমত্তা 4 থেকে 5 বছরের একটি শিশুর সমান। তারা সমস্যা সমাধান করতে পারে, জিনিস মনে রাখতে পারে, এমনকি সংখ্যাও চিনতে পারে। টিয়ার ঠোঁট আসলেই শক্তিশালী, সহজেই বাদামের শক্ত খোসা ভেঙে ফেলতে পারে। তাই এদের খাবারের তালিকায় থাকে ফল, বাদাম, বীজ আর ফুল। মজার ব্যাপার হলো টিয়ারা প্রায়ই এক পায়ে দাঁড়িয়ে বিশ্রাম নেয়, মনে হয় যেন যোগব্যায়াম করছে।
এবার আবার ম্যাকাওয়ের কাছে যাই। এই যে দেখেন বের হয়েছে ব্লু থ্রটেড ম্যাকাও। এখানে আছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। এখন জানবো ম্যাকাও টিয়া পাখি সম্পর্কে। ম্যাকাও আসলে টিয়া পাখির একটি প্রজাতি। ম্যাকাওকে টিয়া বলা হয় কারণ টিয়া পাখিদের মতোই এরা বুদ্ধিমান, মানুষের কথা নকল করতে পারে আর রঙিন পালক থাকে। পার্থক্য হলো ম্যাকাওরা সাধারণ টিয়ার চেয়ে অনেক বড়, লেজ লম্বা আর ঠোঁট অনেক বেশি শক্তিশালী। এত শক্তিশালী যে সহজেই ব্রাজিলের বাদামের মতো শক্ত বাদাম খেতে পারে। মানে এক কথায় সব ম্যাকাওই টিয়া পাখি, কিন্তু সব টিয়া পাখি ম্যাকাও নয়। সবচেয়ে মজার ব্যাপার, এই পাখি বেঁচে থাকতে পারে 50 থেকে 70 বছর, আবার অনেক সময় 100 বছর পর্যন্ত। এবার চলুন আমরা এখান থেকে বের হয়ে ফিশ গ্যালারিতে যাই। বাম দিকের গেট দিয়ে ঢুকতেই প্রথমে অস্কার ফিশ। অস্কার ফিশ হলো সবচেয়ে বুদ্ধিমান অ্যাকোয়ারিয়াম মাছ এবং তাদের মালিকদের চিনতে পারে। তারা আপনার আঙ্গুল অনুসরণ করতে পারে বা এমনকি সরাসরি আপনার আঙ্গুল থেকে খাবার খেতে পারে। যত্ন সহ রাখলে অস্কার 10 থেকে 15 বছর বন্দি অবস্থায় বেঁচে থাকতে পারে। কারো কারো 20 বছরেরও বেশি বেঁচে থাকার রেকর্ড রয়েছে। অস্কার তাদের প্রথম বছরে প্রতি মাসে 1 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। তারা প্রাপ্তবয়স্ক হিসেবে 12 থেকে 18 ইঞ্চি দৈর্ঘ্যে হতে পারে। তাদের দ্রুত বৃদ্ধির কারণে তাদের একটি বড় ট্যাঙ্কের প্রয়োজন, মাছ প্রতি সর্বনিম্ন 75 গ্যালন। অস্কার সাধারণত কমলা প্যাটার্ন সহ জলপাই সবুজ হয়, কিন্তু ব্রিডিংয়ের মাধ্যমে এর অনেক জাত তৈরি করেছে, যেমন অ্যালবিনো অস্কার, লাল বা কমলা প্যাটার্ন সহ সাদা শরীর, টাইগার অস্কার, ক্লাসিক কালো এবং কমলা চিহ্ন, লেমন অস্কার, প্রাণবন্ত হলুদ কমলা, ব্লু অস্কার, একটি বিরল নীলাভ আভা, লংফিন অস্কার, প্রবাহিত মার্জিত পাখনা। অস্কারের মেজাজ, স্বাস্থ্য ও পরিবেশের উপর রং বদলায়। অস্কার যখন স্ট্রেসড থাকে তখন রং গাঢ় বা বিবর্ণ দেখায়। যখন মেজাজ ভালো থাকবে তখন এটি উজ্জ্বল হবে। মারামারির সময় কখনো এরা কালো বা সাদা দাগ তৈরি করতে পারে। এটা বলা হয় যে আপনি যদি তাদের সবসময় একটি নির্দিষ্ট নামে ডাকেন তবে তারা এটি চিনতে ও শিখতে পারে। কিছু মালিক তাদের প্রশিক্ষণ দিয়ে ডাকলেই তারা এসে পড়ে। ছোট অস্কার প্রায় 300 থেকে 500টি ডিম পারে এবং বড় অস্কার প্রায় 2500 থেকে 3000 ডিম পারে। এরপরে ট্যাঙ্কে আছে কই ফিশ। এই কই আমাদের দেশি কই মাছ নয়, এটা হলো কই কার্প। এই মাছগুলো এক ধরনের কার্প ব্রিডিংয়ের মাধ্যমে উৎপাদিত হয়, যাকে কই কার্পও বলা হয়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে চায়নাতে কার্প মাছ শুরু হয়েছিল। এই কার্প মাছ জাপানে এক্সপোর্ট করা হয়েছিল। বলা হয় যে লাল, হলুদ এবং সাদা 3টি রঙের কার্প সেই সময় জাপানে ছিল। 1820 দশকে জাপানের মাছ বিশেষজ্ঞরা
2 কালারের কার্প মাছ নিয়ে ব্রিডিং শুরু করে, ফলে মাছগুলো কালারফুল হয়েছিল এবং সাইজ 3.28 ফুট পর্যন্ত হয়েছিল। কই মাছ 1914 সালে জাপানের হিরোহিত ইম্পেরিয়াল প্যালেসে প্রথম ডিসপ্লে করা হয়। রঙিন এই মাছগুলো সহজে মানুষের দৃষ্টি কেড়েছিল এবং তখন থেকেই এই মাছ বিশ্বে ছড়িয়ে পড়ে। কইয়ের 100টা ভ্যারাইটি থাকলেও 10টা খুব জনপ্রিয়: ওগান, করমো, গোশিকি, উটসুরি, বেকো, সুসুই, আসাগি, শোয়া, সানকে এবং কোহাকু। মজার বিষয় হলো এই মাছ 50 বছরেরও বেশি বেঁচে থাকতে পারে। হানাকো নামের একটি স্কারলেট কই জুলাই 1974 সালের গবেষণায় দেখা গেছে এর বয়স ছিল 226 বছর। 2018 সালে একটি কার্প একজন চীনা সংগ্রাহক $1.8 মিলিয়ন কিনেছিল, যা এখন পর্যন্ত এর সর্বোচ্চ মূল্য। জাপানে চিলড্রেন্স ডে পালনের জন্য কৈনবুরি ঝুলানো হয়। কৈনবুরি হল কাগজ বা কাপড়ে বিভিন্ন রঙের কার্প মাছ এঁকে তাকে কেটে তৈরি করা হয় কৈনবুরি, কারণ কার্প হল জাপানের শক্তি ও সংকল্পের প্রতীক। পরিবারের এক একজন সদস্যের জন্য এক একটি রং কৈনবুরিতে ব্যবহার করা হয়। বৌদ্ধ ধর্মে এই সাইন ইউজ করে, কারণ বৌদ্ধ ধর্মে কই মাছ অধ্যবসায়, সাহস এবং আধ্যাত্মিক রূপান্তরের প্রতীক বলে মনে করা হয়। এখানে অনেক মাছ দেখা যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জেব্রা টিলাপিয়া। এর দেহ বরাবর জেব্রার মতো কালো এবং সাদা ভার্টিক্যাল স্ট্রাইপের জন্য এই নামকরণ করা হয়েছে। ছোট মাছের আরও স্পষ্ট স্ট্রাইপ থাকে, যা বড় হওয়ার সাথে সাথে কিছুটা বিবর্ণ হতে থাকে। বন্দি অবস্থায় 12 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে এবং সঠিক যত্নের সাথে প্রায় 5 থেকে 8 বছর বেঁচে থাকতে পারে। এর পরের ট্যাঙ্কে আছে কমেট গোল্ডফিশ, বাটারফ্লাই কমেট, আছে কিছু কই ফিশও। গোল্ডফিশ বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি সুপরিচিত মাছ। 1162 সালে চীনে সং রাজবংশের সম্রাজ্ঞী লাল এবং সোনার জাত সংগ্রহের জন্য একটি পুকুর নির্মাণের আদেশ দেন। এই সময়ের মধ্যে সাম্রাজ্য পরিবারের বাইরের লোকদের সোনালী বা হলুদ জাতের গোল্ডফিশ রাখতে নিষেধ করেছিল, কারণ এটা ছিল রাজকীয় রং। 1620-এর দশকে গোল্ডফিশ দক্ষিণ ইউরোপে অত্যন্ত সম্মানিত ছিল এবং সৌভাগ্যের প্রতীক ছিল। প্রথম বিবাহবার্ষিকীতে পুরুষরা তাদের স্ত্রীদের একটি গোল্ডফিশ উপহার দেওয়া একটি ঐতিহ্য ছিল, যা আগামী বছরের সমৃদ্ধির প্রতীক। এই ঐতিহ্য দ্রুত বন্ধ হয়ে যায়, কারণ গোল্ডফিশ আরও সহজলভ্য হয়ে ওঠে। যদিও বেশিরভাগ লোকেরা গোল্ডফিশকে কমলা বলে মনে করে। কয়েক শতাব্দী ধরে গোল্ডফিশের প্রজননের ফলে এরা বিভিন্ন রঙের হয়ে থাকে। তারা লাল, সাদা, হলুদ, কালো, নীল হতে পারে। বন্দি অবস্থায় গোল্ডফিশ সাধারণত 4 থেকে 6 ইঞ্চি, কিন্তু বড় পুকুরে তারা 12 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রেকর্ড করা সবচেয়ে বড় গোল্ডফিশটি ছিল 18 ইঞ্চি লম্বা। অনেক লোক বিশ্বাস করে যে গোল্ডফিশের আয়ু খুব কম, অথচ সঠিক যত্নে গোল্ডফিশ 10 থেকে 15 বছর বা তারও বেশি বেঁচে থাকতে পারে। রেকর্ড করা সবচেয়ে পুরানো গোল্ডফিশ 43 বছর বেঁচে ছিল। একটি পুরানো গল্প বা কথার কথা ছিল যে গোল্ডফিশের 3 সেকেন্ডের স্মৃতি থাকে। আসলে এটি ভুল প্রমাণিত হয়েছে। গোল্ডফিশের স্মৃতি কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। গবেষণায় দেখা গেছে যে গোল্ডফিশ বিভিন্ন মানুষের মুখের মধ্যে পার্থক্য করতে পারে এবং সময়ের সাথে সাথে তাদের মালিককে চিনতে পারে। গোল্ডফিশের স্টমাক থাকে না, পরিবর্তে তাদের একটি দীর্ঘ অন্ত্র রয়েছে, যা তাদের ধীরে ধীরে খাবার হজম করতে সাহায্য করে। এই কারণেই অতিরিক্ত খাওয়ার ফলে হজমের সমস্যা এবং জল দূষণ হতে পারে। গোল্ডফিশ খুব শক্ত এবং ঠান্ডা তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। কেউ কেউ এমনকি বরফে জমাট বেঁধে বেঁচে গেছে। গোল্ডফিশ কম অক্সিজেনে বেঁচে থাকতে পারে, এমনকি কয়েক মাস অক্সিজেন ছাড়া বেঁচে থাকার জন্য তাদের রক্তে ইথানল অ্যালকোহল তৈরি করতে পারে। গোল্ডফিশ কম ফ্রিকোয়েন্সিতে শব্দ করতে পারে, বিশেষ করে যখন অন্যান্য মাছের সাথে যোগাযোগ করে। গোল্ডফিশের বাইরে কান নেই, তবে তারা তাদের পার্শ্বীয় লাইন সিস্টেম এবং ভিতরের কানের মাধ্যমে শব্দ তরঙ্গ শনাক্ত করতে পারে। অ্যাকোয়ারিয়ামে একটি একক গোল্ডফিশের জন্য কমপক্ষে 75 লিটার পানির প্রয়োজন। মাইক্রোগ্র্যাভিটি কিভাবে জলজ জীবনকে প্রভাবিত করে তা অধ্যয়নের জন্য
1973 সালে নাসা পরীক্ষার অংশ হিসেবে গোল্ডফিশকে মহাকাশে পাঠায়, যা মহাকাশে পাঠানো প্রথম মাছগুলোর একটি। পরের ট্যাঙ্কে আছে টিনফয়েল বার্ব। টিনফয়েল বার্ব হলো একটি বৃহৎ, দ্রুত সাঁতার কাটা মিঠা পানির মাছ, যা তার উজ্জ্বল প্রতিফলিত রূপালী আঁশ থেকে এর নাম পেয়েছে, যা টিনফয়েলের মতো। যদিও দোকানে ছোট মাছ হিসেবে বিক্রি হয়, টিনফয়েল বার্ব দৈর্ঘ্যে 14 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। তাদের আকার এবং দ্রুত সাঁতার কাটার কারণে প্রচুর জায়গার প্রয়োজন হয়। বাড়ির অ্যাকোয়ারিয়ামে রাখা হলে তাদের বড় ট্যাঙ্ক অন্তত 280 থেকে 470 লিটার প্রয়োজন। সঠিক যত্ন সহ টিনফয়েল বার্ব 8 থেকে 10 বছর বেঁচে থাকতে পারে এবং কখনো কখনো ভালো পরিবেশে 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই মাছগুলি শক্তিশালী জাম্পার এবং অনাবৃত ট্যাঙ্ক থেকে লাফ দিতে পারে, তাই অ্যাকোয়ারিয়ামে রাখার সময় একটি নিরাপদ ঢাকনা ব্যবহার করা উচিত। এরপরে আছে ব্লাড প্যারট সিসলিড। ব্লাড প্যারট সিসলিড হলো একটি হাইব্রিড প্রজাতির মাছ, শুধু অ্যাকোয়ারিয়ামেই থাকে। 1986 সালে তাইওয়ানে প্রজননের মাধ্যমে এগুলি তৈরি করা হয়েছিল। তাদের সঠিক পিতামাতার প্রজাতি নিয়ে বিতর্ক রয়েছে, তবে তারা মাইডাস সিসলিড এবং রেডেড সিসলিডের মধ্যে একটি ক্রস বলে মনে করা হয়। প্রাপ্তবয়স্ক মাছ 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং 10 থেকে 15 বছর বেঁচে থাকতে পারে। হাইব্রিডাইজেশনের কারণে মাছের বেশ কয়েকটি শারীরিক বিকৃতি রয়েছে, যার মধ্যে এরা মুখ সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে না, ফলে গলার পেশি দিয়ে খাদ্য পিষে সে অভাব পূরণ করে। এরপরে আছে পোলার ব্লু প্যারট। এর ঠোঁটের আকৃতি মুখের কারণে প্যারট ফিশ নামকরণ করা হয়েছে, যা এটি পাথর এবং প্রবাল থেকে শৈবাল ছিঁড়ে ফেলার জন্য ব্যবহার করে। ওই মাছটি বাচ্চা দিয়েছে, তাই সেখান থেকে নড়ছে না। অনেকেই ভাবছেন যে পোলার ব্লু প্যারট ফিশ কেন ব্লু নামকরণ করা হয় যখন এটি দেখতে কালো এবং সাদা বা ধূসর বর্ণের দেখায়। আসলে পোলার ব্লু প্যারট একটি হাইব্রিড মাছ। এই হাইব্রিডাইজেশন জেব্রা সদৃশ কালো ডোরা সহ একটি হালকা নীল ধূসর দেহ তৈরি করে, যা কখনো কখনো নীলের চেয়ে বেশি কালো বা সাদা দেখায়। শক্তিশালী এলইডি বা প্রাকৃতিক আলোতে আপনি এর আঁশের উপর নরম নীল ঝিকিমিকি করতে দেখবেন। যত্ন এবং ট্যাঙ্কের আকারের উপর নির্ভর করে তারা 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হতে পারে। রাতে তারা ঘুমানোর সময় শিকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি মিউকাস কোকুন নিঃসরণ করে। রিফ মাছের মধ্যে এটি তার আলাদা বৈশিষ্ট্য। এখানে আছে অনেক কালারফুল মাছ। এর নাম এখানে রেডিয়েন্ট টেট্রা লেখা থাকলেও গ্লোফিশ নামে পরিচিত। এগুলো বিভিন্ন প্রজাতির মাছ থেকে তৈরি করা হয়েছে। জেব্রা ফিশ ছিল দোকানে পাওয়া প্রথম গ্লোফিশ এবং সম্প্রতি ব্ল্যাক টেট্রা, টাইগার বার্ব, রেইনবো শার্ক ইত্যাদি লাইন আপে যুক্ত হয়েছে। এগুলি অনেক রঙে বিক্রি হয়, যেমন স্টারফায়ার রেড, মুনরাইজ পিঙ্ক, সানবার্স্ট অরেঞ্জ, ইলেকট্রিক গ্রিন, কসমিক ব্লু এবং গ্যালাকটিক পার্পল নামে ট্রেডমার্ক করা হয়। এরপরেই আছে রেইনবো শার্ক। রেইনবো শার্ক মিঠা পানির একটি মাছ। এটি এর হাঙর সদৃশ শরীরের আকৃতি ও পৃষ্ঠীয় পাখনা থেকে এর নাম পেয়েছে, যা সামুদ্রিক হাঙরের মতো। বন্দি অবস্থায় তারা সাধারণত 4 থেকে 6 ইঞ্চি লম্বা হয়, খোলা অবস্থায় 4 থেকে 8 ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। বড় হওয়ার সাথে সাথে তাদের মিনিমাম 208 লিটার ট্যাঙ্কের প্রয়োজন হয়। রেইনবো শার্ক হলো ট্যাঙ্ক বটম এবং অ্যাকোয়ারিয়াম সারফেস ক্লিনার। নিচে এবং মাঝখানে থাকার কারণে তারা অন্য মাছের পড়ে থাকা খাবার খায়, তবে উপরে ভেসে থাকা শ্যাওলাও খায়। একটি বড় রেইনবো শার্ক ছোটটিকে সবসময় তাড়া করে যতক্ষণ না পর্যন্ত ছোটটি মারা যায় বা অন্য মাছকে তার অঞ্চল থেকে তাড়া করে। তাদের আত্মীয় যেমন রেডটেল শার্ক, বালা শার্ক এবং ব্ল্যাক শার্ক, এদের সাথে একই অ্যাকোয়ারিয়ামে রাখা ঠিক নয়, কারণ তারা তাদেরকে তাড়া করবে এবং আক্রমণ করবে। স্ট্রেস বা অসুস্থ হলে রেইনবো শার্ক তাদের পাখনার উজ্জ্বল লাল রং হারাতে পারে। যদি তারা তাদের লাল বা কমলা রং ফিরে পায়, তবে এটি একটি লক্ষণ যে তারা সুস্থ। এরপরে আছে ইরিডিসেন্ট শার্ক, যার নাম এখানে লেখা হোয়াইট টাইগার শার্ক। এটা আসলে ঠিক নয়, এটি হলো ইরিডিসেন্ট শার্ক ক্যাটফিশ, যাকে সূচি ক্যাটফিশ বা ট্রা ক্যাটফিশও বলা হয়। এটি একটি মিঠা পানির মাছ। মানুষ মাঝে মাঝে এই মাছের অ্যালবিনো জাতটিকে অ্যালবিনো শার্ক বা হোয়াইট শার্ক ক্যাটফিশ বলে, যা বিভ্রান্তির সৃষ্টি করে। যদিও ছোট ছোট ইরিডিসেন্ট শার্কগুলিকে অ্যাকোয়ারিয়ামে পালন করা সহজ নয়।
তাদের দৃষ্টিশক্তি খুব কম, যার ফলে অ্যাকোয়ারিয়ামের গ্লাসে ধাক্কা খেয়ে আঘাতের কারণ হতে পারে। ইরিডিসেন্ট শার্কের প্রাকৃতিকভাবে বিকাশের জন্য মিনিমাম 12 মিটার আকারের ট্যাঙ্কের প্রয়োজন। যদি পর্যাপ্ত জায়গা দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয় তবে তারা দৈর্ঘ্যে 1 মিটার পর্যন্ত বড় হতে পারে। হোম অ্যাকোয়ারিয়ামে রাখা বেশিরভাগ ইরিডিসেন্ট হাঙর দৈর্ঘ্যে 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এবং অকালে মারা যেতে পারে। এই ট্যাঙ্কে সব বাচ্চা ফুটিয়ে বড় করা হচ্ছে। এই সব মাছ উনি এখন একাই দেখাশোনা করছেন বলে জানালেন। এখানে আছে টাইগার বার্ব, তবে এরা সম্ভবত ভিতরে আছে তাই দেখা যাচ্ছে না। এরপরে আছে অ্যালিগেটর গার। অ্যালিগেটর গারকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ এটি 10 কোটি বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান, যা ডাইনোসরদের সময় থেকে এসেছে। এর উপরের চোয়ালে ধারালো দাঁতের 2টি সারি রয়েছে যা এটিকে ভয়ঙ্কর চেহারা দেয় এবং পিচ্ছিল শিকার ধরতে সাহায্য করে। দেখতে কুমিরের মতো, যে কারণে এটি অ্যালিগেটর গার নাম পেয়েছে। অ্যালিগেটর গার 10 ফুটেরও বেশি লম্বা হতে পারে এবং 300 পাউন্ডেরও বেশি ওজনের হতে পারে। তাদের দেহ গ্যানোয়েড আঁশ দিয়ে আবৃত, এত শক্ত যে আদিবাসী আমেরিকানরা একসময় এগুলিকে তীরের মাথা এবং গয়না হিসেবে ব্যবহার করত। তারা বাতাস এবং জল উভয়েই শ্বাস নিতে পারে। ভয়ঙ্কর চেহারা সত্ত্বেও অ্যালিগেটর গার সাধারণত মানুষের ক্ষতিকারক নয়, তবে অ্যালিগেটর গারের ডিম খাওয়া মানুষের জন্য বিষাক্ত। আমরা ফিশ গ্যালারি থেকে বের হয়ে নেক্সটে যাব। এখানে 3D মুভি 100 টাকা করে, আমরা এখন দেখব না, এর পরে যাই। এখানে প্রজাপতি দেখা যাবে, চলুন আপনাদের দেখাই। টিকিট 20 টাকা, আর বাইরে একটা নেচার হিস্টোরি মিউজিয়াম আছে, ওইটা সহ 40 টাকা। এখানে দেখাচ্ছে প্রজাপতির জীবনচক্র। বক্সে আছে বিভিন্ন রকমের প্রজাপতি। আমরা এখন প্রজাপতির চেম্বারে ঢুকবো, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, প্রজাপতি এখন তেমন বের হবে না, তাই কম দেখতে পাবো। প্রজাপতিরা তাদের শরীরের তাপমাত্রা উষ্ণ না হলে উঠতে পারে না, এই কারণেই আপনি প্রায়ই তাদের খোলা ডানা দিয়ে রোদে বসে থাকতে দেখবেন। আজ বৃষ্টি বলে বেশি প্রজাপতি দেখতে পাচ্ছেন না, আর বৃষ্টি থাকলে আপনারাও এখানে আসবেন না। প্রজাপতি তাদের অ্যান্টেনা ব্যবহার করে ঘ্রাণ নিতে এবং দিক নির্দেশনা বুঝতে পারে, খাবার খুঁজে পেতে এবং স্থানান্তরিত হতে সাহায্য করে। প্রজাপতিরা এমন রং দেখতে পারে যা আমরা দেখতে পাই না, অতি বেগুনি রশ্মি সহ, যা তাদেরকে মানুষের অদৃশ্য ফুলের ধরনগুলি শনাক্ত করতে সাহায্য করে। বেশিরভাগ প্রজাপতি মাত্র 2 থেকে 4 সপ্তাহ বাঁচে, যদিও মোনার্কের মতো কিছু প্রজাতি 9 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। মোনার্ক প্রজাপতি হাজার হাজার মাইল উড়ে কানাডা এবং ইউএসএ থেকে মেক্সিকো পর্যন্ত পাড়ি জমায়। এই ধরনের ক্ষুদ্র প্রাণীদের জন্য এটি একটি অবিশ্বাস্য যাত্রা। বিশ্বব্যাপী 17,500-এরও বেশি প্রজাপতির প্রজাতি রয়েছে, প্রতিটিরই ইউনিক রং, নকশা এবং অভ্যাস রয়েছে। চলুন বের হওয়া যাক। প্রজাপতি বেশি না দেখতে পারলেও এর ঘরটা আমার খুব ভালো লেগেছে।
Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. Merrily, life is but a dream. Row your boat gently down the stream. Gently down the stream. Merrily, life is but a dream. Life is but a dream. এই পুকুরে কার্প মাছ চাষ করা হয়। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Now I know my মাঝখানে ব্রিজটা চমৎকার। Won't you sing with me? A B C D E F G H I J K L M N O P Q R যদিও শেষে বন্ধ, আমাদের আবার একই রাস্তা দিয়ে যেতে হবে। X, Y, and Z. Now I know my ABCs. Next time. এখানে আছে কুমির, যদিও একটাও দেখতে পেলাম না। এখানে একটা কুমির দেখা যাচ্ছে, ওই যে দেখেন পানিতে সাঁতার কাটছে। কুমির 20 কোটি বছরেরও বেশি সময় ধরে, অর্থাৎ তারা ডাইনোসরদের সাথে বসবাস করত। পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে কুমিরের কামড় সবচেয়ে শক্তিশালী, সহজেই হাড় ভেঙে ফেলতে পারে। প্রজাতির উপর নির্ভর করে কুমির 50 থেকে 100 বছর বেঁচে থাকতে পারে। কুমিরের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হাড় থাকে, যা সরীসৃপের জন্য অস্বাভাবিক, যা সাঁতারের সময় তাদের রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিছু প্রজাতি যেমন সামুদ্রিক কুমির নতুন অঞ্চল খুঁজে পেতে সমুদ্রে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W. এখানে বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট আছে। টয়লেট ইউজ 10 টাকা করে নিবে। আছে চার সাথে টা খাবারও ব্যবস্থা। সোজা রাস্তায় কিছু নেই, আমরা বাম দিক দিয়ে যেয়ে ওই রাস্তায় আসব। A B C D E F G H I J K L M N O P Q R S T U V. এখানে আছে ওয়েস্টার্ন প্ল্যান্টেন ইটার। নাম সত্ত্বেও এটি কেবল কলাই খায় না, এটি ফল, বীজ, ফুল এবং মাঝে মাঝে পোকামাকড়ও খায়। ওয়েস্টার্ন প্ল্যান্টেন ইটার প্রায় 50 থেকে 60 সেন্টিমিটার। এরা উচ্চ স্বরে ডাকতে পারে, যা দূর থেকে শোনা যায়। এদের ধূসর বাদামি রঙের পালক থাকে, যা তাদের গাছের সাথে মিশে থাকতে সাহায্য করে, যদিও তারা বড় পাখি। এদের ঠোঁট শক্তিশালী এবং সামান্য বাঁকা, ফল তোলা এবং বীজ গুঁড়ো করার জন্য উপযুক্ত। W X Y and Z. Now I এটি হলো লেসার অ্যাডজুটেন্ট বা মদন টাক। দেখেন কত বড় ঠোঁট। নামটা হয়তো লেসার, কিন্তু পাখিটি কিন্তু বিশাল, প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা এবং প্রায় 6.5 ফুট পর্যন্ত ডানা ছড়াতে পারে। এটা গ্রেটার অ্যাডজুটেন্ট পাখির চেয়ে একটু ছোট। লেসার অ্যাডজুটেন্টের মাথা ও ঘাড় পালকবিহীন, অর্থাৎ টাক, যা একে অনেকটা শকুনের মতো লাগে। সারস পাখির মতো এদের কোনো কণ্ঠস্বর নেই, মানে শব্দ করতে পারে না। টাক মাথা কুঁজো ভঙ্গি এবং ধীর হাঁটার কারণে লেসার অ্যাডজুটেন্টকে দ্য ওল্ড ম্যান অব দ্য ওয়েটল্যান্ডস বলা হয়। কিন্তু এর চেহারা দেখে বোকা হবেন না, এটি একজন দক্ষ শিকারী। all around the mulberry bush, the monkey chased the weasel.
monkey thought it was all in good fun. Pop goes the weasel, a penny for his fool. এখানে ময়ূর, যাক ময়ূর আমরা পরে দেখব। That's the way the money goes. Pop goes the weasel. অজগর কিন্তু বিষাক্ত নয়, অর্থাৎ তারা বিষ ব্যবহার না করে শিকারকে চেপে ধরে মেরে ফেলে। এরা 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যদিও বেশিরভাগই 10 থেকে 15 ফুট লম্বা। একটি বড় খাবারের পরে একটি রক পাইথন সপ্তাহ বা এমনকি মাস ধরে না খেয়ে থাকতে পারে। বড় শিকার গিলে ফেলার পরে তাদের বিপাক অনেক ধীর হয়ে যায়। তাদের চোয়াল তাদের মাথার চেয়েও বড় শিকার গিলে ফেলার জন্য প্রশস্ত হতে পারে এবং ত্বক এবং পেশিগুলি খাবারের জন্য প্রসারিত হয়। এরা বেশিরভাগ ক্ষেত্রেই একা থাকে, শুধুমাত্র প্রজনন মৌসুমে একত্রিত হয়। এরা মানুষের প্রতি সাধারণত আক্রমণাত্মক নয়, মানুষকে এড়িয়ে চলে, তবে মানুষ দ্বারা হুমকি সম্মুখীন হলে কামড়াতে বা সংকুচিত হতে পারে। এখানে আছে ঘড়িয়াল। ঘড়িয়াল লক্ষ লক্ষ বছর ধরে বিদ্যমান, যা তাদের সবচেয়ে প্রাচীন কুমির প্রজাতির মধ্যে একটি করে তুলেছে। ঘড়িয়ালরা মূলত মাছ খায়। তাদের লম্বা সরু থুতনি এবং সূচের মতো দাঁত পিচ্ছিল মাছ ধরার জন্য উপযুক্ত। তাদের আকার 20 ফুট পর্যন্ত লম্বা হওয়া সত্ত্বেও ঘড়িয়ালরা মানুষের জন্য বিপজ্জনক নয়, কারণ তাদের চোয়াল বড় প্রাণী শিকার করার জন্য খুব সরু। ভারতীয় মিথোলজিতে ঘড়িয়ালকে নদীর দেবতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং কখনো কখনো হিন্দু মন্দিরের কারুকার্যে দেখা যায়। চলুন যাওয়া যাক। All around the mulberry bush, the monkey. এখানে আছে ইমু। ইমু হলো উট পাখির পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জীবন্ত পাখি, যা 6.5 ফুট পর্যন্ত লম্বা হয়। লম্বা শক্তিশালী পা থাকার কারণে ইমু ঘন্টায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। ইমুর ডিম গাঢ় সবুজ রঙের এবং ওজন 450 থেকে 650 গ্রাম পর্যন্ত হতে পারে, আকারে প্রায় 10টি মুরগির ডিমের সমান। ইমুরা উঠতে পারে না এমন পাখি, কিন্তু তাদের পা এত শক্তিশালী যে তারা শিকারীকে লাথি মারতে পারে, এমনকি হাড় ভেঙেও দিতে পারে। ইমুরা খাদ্য ও পানির সন্ধানে দীর্ঘ দূরত্ব হেঁটে যেতে পারে, দিনে 25 মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। ইমুরা অস্ট্রেলিয়ার এত গুরুত্বপূর্ণ যে তারা ন্যাশনাল সিম্বল অফ অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারুর সাথে দেখা যায়। Chase the weasel, the monkey thought it was all in good fun. Pop goes the এর পরের খাঁচায় পৃথিবীর বৃহত্তম জীবন্ত পাখি উট পাখি, কিন্তু বাচ্চারা এখানে বানর নিয়ে বেশ মজা করছে। দেখুন, উট পাখি 5 কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে আছে। উট পাখি ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যা তাদেরকে পৃথিবীর দৌড়ে দ্রুততম পাখি করে তুলেছে। একটি উট পাখির ডিম প্রায় 24টি মুরগির ডিমের সমান এবং এর ওজন 1.4 কেজি বা এরও বেশি হতে পারে, যা বর্তমানে যে কোনো জীবন্ত প্রাণীর দ্বারা পারা সবচেয়ে বড় ডিম। উট পাখির চোখ 2 ইঞ্চি চওড়া, যা যে কোনো স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। মজার ব্যাপার হলো তাদের চোখ তাদের মস্তিষ্কের চেয়েও বড়। উট পাখির শক্তিশালী পা আছে, যা সিংহকে মেরে ফেলার জন্য যথেষ্ট শক্তি দিয়ে লাথি মারতে পারে। প্রতিটি পায়ের 2টি আঙ্গুল থাকে। উট পাখি পুরুষ অথবা স্ত্রী উভয়ই পালাক্রমে ডিমে তা দিয়ে থাকে। পুরুষ পাখিরা রাতে ডিমের উপর বসে থাকে, তাদের কালো পালক বাসা লুকাতে সাহায্য করে, এবং স্ত্রী পাখিরা দিনের বেলায় ঢেকে রাখে। তাদের হালকা পালক বালির সাথে মিশে যায়। এখানে আছে লেসার অ্যাডজুটেন্ট, যা আমরা কাছ থেকে দেখে এসেছি। Old MacDonald had a farm, E-I-E-I-O, এখানে আছে ঝুলন্ত ব্রিজ, ঢুকতে 10 টাকার টিকিট কাটতে হবে। E-I-E-I-O, with a here and a there, here a there a everywhere. Old MacDonald had a farm, E-I-E-I-O. Old MacDonald had a farm, E-I-E-I-O, and on his farm he had a pig, E-I-E-I-O, with a here and a there, here a there a everywhere. এখানে দেখার তেমন কিছু নেই, একটি নিরিবিলি রাস্তা। Farm, E-I-E-I-O. Old MacDonald had a farm, E-I-E-I-O, and on his
এখানেই শেষ। আপনি এখান দিয়ে বের হতে পারবেন বা এখান দিয়ে ঢুকতে পারবেন। আমরা এখান দিয়ে বের হব না, যেদিক দিয়ে ঢুকেছি ওই দিক দিয়ে বের হব। আমরা চলে এসেছি আগের জায়গায়, যেদিক দিয়ে ঢুকেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, পাশের এই শেডের নিচে ওয়েট করব। বৃষ্টি কমে গিয়েছে, চলুন শুরু করা যাক। বাম পাশের একটি খাঁচা, এখানে আছে শকুন বা ভালচার। শকুনরা মৃত প্রাণী খায়, যা পরিবেশ পরিষ্কার করতে এবং রোগের বিস্তার বন্ধ করতে সাহায্য করে। তাদের পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি অ্যানথ্রাক্স, জলাতঙ্ক এবং বোটুলিজমের মতো মারাত্মক ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে। বেশিরভাগ শকুনের মাথা টাক বা পালকহীন থাকে, এটি তাদের পরিষ্কার রাখতে সাহায্য করে। শকুন উষ্ণ বায়ু প্রবাহ ব্যবহার করে ডানা না ঝাপটিয়ে ঘন্টার পর ঘন্টা উঠতে পারে। কিছু কিছু বিমানের চেয়ে উঁচুতে উঠতে পারে, প্রায় 37,000 ফুট। তাদের দৃষ্টিশক্তি অসাধারণ। কিছু শকুন 5 কিলোমিটারেরও বেশি দূর থেকে একটি মৃত প্রাণী দেখতে পারে। এর জন্য অনেক সময় আমরা মজা করে কাউকে বলি শকুনের মতো চোখ। চলুন যাওয়া যাক। Here and a there, here, there, everywhere. Old MacDonald had a farm, E-I-E-I-O. Old MacDonald had a farm, E-I-E-I-O. And on his farm he had some sheep, E-I-E-I-O. With a আমরা বামে যাব ময়ূর দেখতে। ওই যে বামের গেট, ঝুলন্ত ব্রিজ দেখে এখান দিয়ে বের হতে পারতাম। এখন যাব ময়ূর দেখতে। and a there, here, there, everywhere. Old MacDonald had a টিকিট 40 টাকা। ময়ূর ও অন্য এক জায়গায় রাজধনেশ দেখা যাবে। চলুন প্রথমে ময়ূরে ঢুকি। E-I-E-I-O. Old MacDonald had a farm. আমরা বাম পাশ দিয়ে শুরু করে সোজা দিয়ে আসব। ওই যে নিচে দেখেন অনেক ময়ূর। ময়ূর, যাকে পিকক বলে জানি, আসলে পিকক শব্দটি শুধু পুরুষদের বোঝায়। স্ত্রীদের পিহেন বলা হয় আর তাদের বাচ্চাদের বলা হয় পিচিক। আর আপনি যদি এদের দেখে স্ত্রী পুরুষ না চেনেন, তাহলে সেফ সাইডে বলতে পারেন পিফাউল। পিফাউল বলতে স্ত্রী পুরুষ বা বাচ্চা যে কাউকেই বোঝায়। একটি পুরুষ ময়ূরের লেজ 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা তার শরীরের বাকি অংশের চেয়ে লম্বা। রঙিন লেজের পালককে ট্রেন বলা হয় এবং এতে চোখের মতো নকশা থাকে। তারা স্ত্রী ময়ূরদের আকর্ষণ করার জন্য এগুলি ছড়িয়ে দেয়, যাকে পেখম তোলা বলে। পুরুষ ময়ূর পেখম ছড়িয়ে নাচতে থাকে, তাদের পালক নাড়াতে থাকে যাতে খসখসে শব্দ হয়, যা স্ত্রী ময়ূরকে মুগ্ধ করে। বিশাল লেজ থাকা সত্ত্বেও ময়ূর অল্প দূরত্বে উঠতে পারে, সাধারণত শিকারীদের হাত থেকে বেঁচে থাকতে অথবা রাতে গাছে বাসা বাঁধতে। ময়ূরের ডাক খুব জোরে শোনা যায়, বিশেষ করে প্রজনন ঋতুতে। তাদের ডাক 1 কিলোমিটার দূর থেকে শোনা যায়। 1963 সালে ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্য অঞ্চলে ময়ূর 15 থেকে 20 বছর বেঁচে থাকতে পারে, কখনো কখনো বন্দি অবস্থায় বেশি সময় বেঁচে থাকতে পারে। Hickory dickory dock, the mouse ran up the clock. The clock struck 1, the mouse ran down. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, the bird looked at the clock. The clock struck 2, away she flew. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, the dog barked at the clock. The clock struck 3, fiddly-dee. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, the bear sat by the clock. The clock struck 4, he ran out the door. Hickory dickory dock, tick tock, tick tock. ওই যে দেখুন সাদা ময়ূর। Hickory dickory dock, the bee buzzed round the clock. The clock struck 5, she went to her hive. Hickory dickory dock, tick
চলুন এখান থেকে বের হয়ে নেক্সটে যাই। Goes the weasel. এবার আমরা রাজধনেশ এবং আরও কিছু পাখি দেখব। এটা হলো কালিম পাখি, ইংরেজিতে যাকে পার্পল সোয়ামফেন বলে। কালিম পাখির রং উজ্জ্বল বেগুনি, নীল, সবুজ ডানা, উজ্জ্বল লাল ঠোঁট এবং লম্বা লালচে পা, যা এটিকে বিশ্বের সবচেয়ে রঙিন জলপাখিদের মধ্যে একটি করে তুলেছে। এর দেহের আকৃতি ও হাঁটাচলা মুরগির মতোই এবং প্রায় এটিকে জলাভূমির মুরগি বলা হয়, কিন্তু এটি রেল পরিবারের সদস্য, মোটেও মুরগি নয়। ওই যে সাদা একটা পাখি উড়ে এলো, এটি হলো ছোট বক, যাকে ইংরেজিতে লিটল ইগ্রেটস বলে। ছোট বক তার সাদা পালক এবং সুন্দর দেহের জন্য পরিচিত। এর পা কালো বা উজ্জ্বল হলুদ রঙের, যা এটি কখনো কখনো জল নাড়াতে এবং মাছ আকর্ষণ করতে ব্যবহার করে। জল পাখি হওয়া সত্ত্বেও তারা দীর্ঘ দূরত্ব উঠতে পারে এবং প্রায়ই ঋতু অনুসারে স্থানান্তরিত হয়। তারা তাদের তীক্ষ্ণ হুল দিয়ে 1 সেকেন্ডের মধ্যে মাছ ধরতে পারে। জলাভূমির দ্রুততম শিকারীদের মধ্যে একটি। ওই যে দেখুন রাজধনেশ বা গ্রেট হর্নবিল। রাজধনেশ লম্বায় 4 ফুট পর্যন্ত এবং ডানার বিস্তার প্রায় 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। ঠোঁটগুলো দেখুন একবার। রাজধনেশের একটি বিশাল বাঁকা হলুদ কালো ঠোঁট রয়েছে, যার উপরে একটা ফাঁপা কাঠামো রয়েছে, যার নাম ক্যাস্ক। যদিও এটি দেখতে ভারী মনে হয়, কিন্তু এটি আসলে হালকা এবং স্পঞ্জি। যখন তারা উড়ে, তাদের বিশাল ডানাগুলি এক ধরনের শব্দ করে, যা কিনা 100 মিটারেরও দূর থেকে শোনা যায়। রাজধনেশ প্রায় তেল সমৃদ্ধ ফল যেমন ডুমুরের উপর তাদের ঠোঁট এবং কাস্ক ঘষে, যা তাদের উজ্জ্বল হলুদ কমলা রং দেয়। এটি তাদের এক ধরনের মেকআপ। চলুন যাওয়া যাক। The itsy bitsy spider went up the water spout. Down came the rain and ওই washed দিকটায় ফুড কোর্ট। out came the sun and dried up all the rain. And the itsy bitsy spider went up the spout again. ওই যে ফুড কোর্টগুলো, এই কুমিরের মুখ বন্ধ আর ওই দিকটায় কিছু নেই, তাই আমরা এই রাস্তা দিয়ে যাব। The itsy bitsy spider went up the water spout. Down came the rain. এখানে আছে জলহস্তি বা হিপোপটামাস। ওই যে দেখেন পানিতে। আফ্রিকার প্রচণ্ড রোদে তাদের বিশাল দেহ ঠান্ডা রাখার জন্য জলহস্তিরা দিনের বেশিরভাগ সময় পানিতে কাটায়। প্রাপ্তবয়স্কদের ওজন 1500 থেকে 3200 কেজি হতে পারে। তা সত্ত্বেও তারা পানিতে আশ্চর্যজনকভাবে চটপটে থাকে। তাদের মুখ 150 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে এবং তাদের বড় দাঁত 20 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। স্থলে জলহস্তি তাদের বিশালতা সত্ত্বেও স্বল্প দূরত্বে ঘন্টায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। জলহস্তিরা প্রধানত ঘাস খায়, প্রতি রাতে 30 থেকে 40 কেজি খায়। জলহস্তিরা লালচে তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে, যা সানস্ক্রিন এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। তাদের ত্বককে রোদে পোড়া এবং সংক্রমণ থেকে রক্ষা করে। আফ্রিকার সিংহ বা হাতির চেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ এই জলহস্তি, কারণ তারা আক্রমণাত্মক। সুতরাং সাবধান। চলুন যাওয়া যাক। And washed the spider out. Out came the sun and dried up all the rain. And the itsy bitsy এই ডান দিকটায় বসার অনেক ব্যবস্থা রয়েছে। out again. এখানে পাবলিক টয়লেট।
আমরা সোজা দিয়ে এসে ডান দিক দিয়ে গিয়েছিলাম। Spider went up the water spout. Down came the rain and washed the spider out. Out came the sun and dried up all the rain. And the itsy bitsy spider. আমরা সাফারি কিংডম শেষ করলাম। ডান দিকে আছে মিউজিয়াম, তার আগে আমরা বামে কোর সাফারি ঘুরে আসি। টিকিট মূল্য 150 টাকা। কোর সাফারিতে প্রাণীগুলো মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় আর আপনাকে গাড়ি নিয়ে যাবে। হতে পারে প্রাণীগুলো আপনার গাড়ির খুব কাছেই থাকবে। সাফারি গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না। কোর সাফারি পার্ক 1335 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। মানুষ বেশি হলে আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। দেখুন কত ভিড়। The wheels on the bus go round and round, round and round, round and round. The wheels on the bus go round and round, all through the town. The wheels on the bus. প্রথমেই জেব্রা। অনেকে মনে করে জেব্রার সাদার মধ্যে কালো ডোরা কাটা। আসলে জেব্রারা কালো রঙের হয় এবং তাদের পশমের নিচে সাদা ডোরা থাকে। প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ যেমন আলাদা, ঠিক তেমনি প্রতিটি জেব্রার ডোরা কাটা প্যাটার্ন আলাদা থাকে। এই ডোরা কাটাগুলো শুধু স্টাইল নয়, এগুলি তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কালো ডোরাগুলো তাপ শোষণ করে এবং সাদা ডোরাগুলি তাপ প্রতিফলিত করে সম্ভবত বায়ু প্রবাহ তৈরি করে, যা জেব্রাকে ঠান্ডা করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে জেব্রার ডোরা কাটা মাছি এবং মশাকে দমন করে। এটি প্রকৃতির পোকামাকড় প্রতিরোধকের মতো। তাহলে ঘরে একটা জেব্রা কালার ড্রেস পরে বসে থাকতে হবে মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কি বলেন? সিংহ বা হায়নার মতো শিকারীদের দ্বারা হুমকির মুখে পড়লে জেব্রাগুলি একে অপরের কাছাকাছি থাকে। তাদের একসাথে ডোরাগুলো শিকারীদের বিভ্রান্ত করে ফেলে এবং একটি লক্ষ্যবস্তু খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। জেব্রা ঘন্টায় 65 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং দৌড়ানোর সময় শিকারীদের হাত থেকে বাঁচতে জিগজ্যাগ স্টাইলে দৌড়ায়, যার ফলে তাদের ধরা কঠিন হয়ে পড়ে। ঘোড়ার মতো জেব্রাদের গৃহপালিত করা যায় না, কারণ তারা অত্যন্ত অপ্রত্যাশিত, আক্রমণাত্মক এবং দ্রুত আতঙ্কিত হয়। দেখুন হরিণ। রেনডিয়ার ছাড়া বেশিরভাগ হরিণ প্রজাতির মধ্যে শুধু পুরুষ হরিণেরই শিং জন্মায়। প্রতি বছর হরিণের শিং ঝরে পড়ে এবং নতুন করে গজায়। নতুন শিংগুলো নরম ত্বকে ঢাকা থাকে, যার নাম ভেলভেট, যা রক্ত এবং পুষ্টি সরবরাহ করে। হরিণের ঘ্রাণ এবং শ্রবণ শক্তি অসাধারণ। তারা শিকারী দেখার অনেক আগে থেকেই বুঝতে পারে। তাদের বড় কান হালকা শব্দও শুনতে পারে। হরিণের চোখ মাথার দুপাশে থাকে, যার ফলে তারা 300 ডিগ্রি দেখতে পায়, প্রায় প্যানোরামিক। আর চোখ দুটো বেশ মায়াবী, তাই তো বলে হরিণের মতো চোখ। হরিণ 10 ফুট পর্যন্ত লাফ দিতে পারে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তারা শক্তিশালী সাঁতারুও, প্রয়োজনে নদী এবং হ্রদ পার হতে পারে। হরিণের পাকস্থলী 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যা তাদের দক্ষতার সাথে হজম করতে সাহায্য করে এবং তারা জাবর কাটে।
এরপরে আছে ভাল্লুক। ওই যে একটা গাছের উপর কেমন করে শুয়ে আছে। ভাল্লুক গাছে ওঠায় এক্সপার্ট। পৃথিবীতে 8 প্রজাতির ভাল্লুক আছে, যার মধ্যে রয়েছে পোলার বিয়ার, ব্রাউন বিয়ার, ব্ল্যাক বিয়ার, পান্ডা, স্লথ বিয়ার, সান বিয়ার, স্পেকটেকলড বিয়ার এবং এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। ভাল্লুকের গন্ধের এক অবিশ্বাস্য অনুভূতি রয়েছে। তারা মাইল দূর থেকে খাবার বা সঙ্গী শনাক্ত করতে পারে। ভাল্লুকগুলি মধু খুব পছন্দ করে, যার ফলে কোথাও কোথাও তাদের হানি বিয়ার বলে। ব্রাউন বিয়ারের একটি উপপ্রজাতি হল গ্রিজলি বিয়ার, যা 500 কেজিরও বেশি ওজন তুলতে পারে। ওই যে দেখুন, সিংহ বা লায়ন একদম আমাদের পাশেই বসে আছে। সিংহকে বনের রাজা বলা হলেও এরা আসলে জঙ্গলে নয়, তৃণভূমিতে বাস করে। সিংহের গর্জন 8 কিলোমিটার দূর থেকে শোনা যায়। সিংহরা দিনে 20 ঘন্টা পর্যন্ত ঘুমাতে বা বিশ্রাম নিতে পারে। সিংহরা ঘন্টায় 80 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, কিন্তু শুধুমাত্র অল্প সময়ের জন্য, প্রায় 100 মিটার পর্যন্ত। এই কারণেই তারা শিকারকে আক্রমণ করার জন্য গোপন এবং দলবদ্ধতার উপর নির্ভর করে। এবার আসছি বাঘের এলাকায়, কিন্তু বাঘ অনেক দূরে, খুব ছোট দেখা যাচ্ছে। সেই সাথে আমাদের কোর্স সাফারি যাত্রা শেষ হলো। সোজা ওইদিকে কিছু নেই, চলুন আমরা বাম দিকে যাই। এখানে একটা মিউজিয়াম আছে, আমরা টিকিট আগেই কিনেছিলাম। এখানে বিভিন্ন মৃত প্রাণী সংরক্ষণ করে রাখা আছে। পাশে আরো একটা রুম আছে, এখানেও পশু পাখি মমি করে রাখা আছে। প্রথম ঢুকতেই যে বাম দিকের রাস্তা ছিল সেই রাস্তা এটি, কিন্তু আমরা ডান দিকের রাস্তা দিয়ে যাব।
চেষ্টা করেছি সাফারি পার্কের একদম ডিটেলস দেখানোর জন্য। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। নেক্সট পর্বে আপনাদের নিয়ে যাব নতুন কোনো টুরিস্ট প্লেসে। সে পর্যন্ত ভালো থাকবেন।